সবাইকে একবার শুভেচ্ছা জানাই। আজ আমরা ফ্রেজ নিয়ে আলোচনা করব। ফ্রেজ কাকে বলে চলো আমরা দেখে নিই। টেবল, আবার লেখো দা টেবল, টেবিলটি। যদি এর আগে একটা প্রিপোজিশন দিয়ে দিই অন, তাহলে দেখো একটা মোটামুটি একটা সেন্স, একটা অর্থ পাওয়া যাচ্ছে অন দ্য টেবল, টেবিলটির উপরে। কিন্তু কমপ্লিট সেন্স কি পাওয়া যাচ্ছে না, শুধু আমরা একটা মোটামুটি একটা অর্থ পেলাম, কিন্তু কমপ্লিট সেন্স কিন্তু পেলাম না। কমপ্লিট সেন্স কিন্তু আমরা পেলাম না। কমপ্লিট সেন্স পেতে গেলে কি করতে হবে না, এটাকে একটা সেন্টেন্সে রূপান্তরিত করতে হবে। দেয়ার ইজ আ বুক অন দ্য টেবল, অন দ্য টেবল। তাহলে ফ্রেজ কাকে বলে না, প্রথম যে পয়েন্ট সেটা কি হলো না, সেন্স আছে কিন্তু কমপ্লিট সেন্স নেই। তাহলে ফ্রেজের মোটামুটি একটা অর্থ রয়েছে, পুরোপুরি অর্থ এরা প্রকাশ করতে পারে না। দ্বিতীয় ব্যাপারটা কি, এটা একের অধিক ওয়ার্ডের সমন্বয়, তিনটে চারটি ওয়ার্ডের সমন্বয়। আর তৃতীয় যে বৈশিষ্ট্য দেখো, এর মধ্যে কোনো ভার্ব অর্থাৎ ফাইনাইট ভার্ব নেই, ফাইনাইট ভার্ব এর মধ্যে থাকবে না। তাহলে কি শিখলাম আমরা, ফ্রেজ আমরা কাকে বলবো? প্রথম কথা, ফ্রেজ হলো একের অধিক শব্দের সমন্বয়, 2 3 4 5 7 6 3 4 এরকম একের অধিক ওয়ার্ডের সমন্বয় সমষ্টি হলো ফ্রেজ। এবং একের অধিক 2 বা ততোধিক শব্দের যে সমন্বয়, সেটা কিন্তু কোনো কমপ্লিট সেন্স, সামগ্রিকভাবে পুরোপুরি অর্থ কিন্তু প্রকাশ করতে পারবে না। এটা হলো দ্বিতীয় পয়েন্ট। আর তৃতীয় পয়েন্ট হলো এর মধ্যে কোনো ফাইনাইট ভার্ব থাকবে না। তো আশা করি ফ্রেজ কাকে বলে তোমরা বুঝে গেলে। ফ্রেজকে আমরা কত রকমভাবে ভাগ করে থাকি দেখো, নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্ব ফ্রেজ, ফ্রেজ ইন অ্যাপোজিশন, প্রিপোজিশনাল ফ্রেজ, পার্টিসিপিয়াল ফ্রেজ, অ্যাবসোলিউট ফ্রেজ, প্যারেন্থেটিক্যাল ফ্রেজ। তো আমরা একে একে সবকটা ফ্রেজ নিয়েই আজ আলোচনা করব। প্রথমে নাউন ফ্রেজ। ফ্রেজ মানে বুঝতে পেরেছো যে 2 বা ততোধিক একের অধিক শব্দের সমন্বয়, তো সেটা হবেই। এবং নাউন কথাটা যেহেতু যুক্ত আছে, সেই ফ্রেজ নাউনের রোলকে প্লে করবে সেন্টেন্সের মধ্যে, নাউনের মতো করে সে অ্যাক্ট করবে, নাউন হিসেবেই অ্যাক্ট করবে সেন্টেন্সের মধ্যে, কোনো একটা সেন্টেন্সের মধ্যে। তাহলে নাউন ফ্রেজ কয়েকটি ওয়ার্ডের সমন্বয়, সমষ্টি, যেটা সেন্টেন্সের মধ্যে নাউন হিসেবে, নাউনের মতো করে নাউন হিসেবে তারা রোল প্লে করে, অ্যাক্ট করে। এবার কয়েকটা সেন্টেন্স আমরা নেব। তার আগে আমরা দেখে নেব যে সেন্টেন্সের মধ্যে নাউন ফ্রেজ কিভাবে চিনব। যে প্রথম কথা, যে নাউন হিসেবে সে অ্যাক্ট করবে। দ্বিতীয় কথা, যেহেতু নাউন সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে বসবে, সেই ওয়ার্ডগুলোর সমষ্টি। আবার ভার্বের অবজেক্ট হিসেবে তারা সেন্টেন্সের মধ্যে থাকবে, সেই শব্দগুচ্ছ। আর একবার বলি, সাবজেক্ট হিসেবে থাকবে নাউন ফ্রেজ, চেনার উপায়, আর ভার্বের অবজেক্ট হিসেবে থাকবে নাউন ফ্রেজ। এবার আমরা সেন্টেন্স লিখব এবং সেন্টেন্সের মধ্যে দেখে নেব যে নাউন ফ্রেজ কোথায়, কিভাবে, কেমনভাবে বসছে, তাদেরকে আমরা কিভাবে চিনব। যেমন দেখো, I want something to eat.
আরও একটা কথা, নাউন ফ্রেজ যেহেতু, নাউন কিন্তু সেখানে হেড ওয়ার্ড, অর্থাৎ সব থেকে গুরুত্বপূর্ণ প্রভাবশালী ওয়ার্ড, তার ফোর্সটাই কিন্তু থাকবে এবং সেই নাউনকে বাকি ওয়ার্ডগুলো কোয়ালিফাই করবে, এক্সটেন্ড করবে। বাকি যে শব্দগুলো থাকবে, দুটো তিনটে যা থাকবে, তারা সেই নাউনকে ডেসক্রাইব করবে, অর্থাৎ সেই নাউনকে এক্সটেন্ড করবে, তার সম্বন্ধে ইনফরমেশন দেবে। যেমন দেখো, আই ওয়ান্ট সামথিং টু ইট, ভার্বকে খোঁজো। আমি কি চাই? সামথিং টু ইট, কিছু খেতে চাই। তাহলে এটা হলো নাউন ফ্রেজ। কেন নাউন ফ্রেজ? না, ওয়ান্ট ভার্বের অবজেক্ট হিসেবে বসেছে, এটা হলো প্রথম কথা। এই যে আমরা বলেছিলাম ভার্বের অবজেক্ট হিসেবে বসবে। দ্বিতীয় কথা, যে এটা ফ্রেজ কেন? একটা, দুটো, তিনটে ওয়ার্ডের সমন্বয়, সেই জন্য এটা ফ্রেজ। নাউন ফ্রেজ কেন? না, এর হেড ওয়ার্ড হলো নাউন, সামথিং। এর সঙ্গে আরও অ্যাড করেছে কারা কারা? টু আর ইট। তাহলে হেড ওয়ার্ড নাউন, এই নাউনকে এক, দুই, আরও দুটো ওয়ার্ড এর সম্বন্ধে ইনফরমেশন অ্যাড করেছে। এটা এক, দুই, তিন, যেহেতু এটা একটা ফ্রেজ এবং হেড ওয়ার্ড নাউন, অবশ্যই এটা নাউন ফ্রেজ। এবং আরও একটা পয়েন্ট, ভার্বের অবজেক্ট, এবং এটা এখানে নাউন হিসেবে এই সেন্টেন্সে অ্যাক্ট করছে। বোঝা গেল? এরপরে আবার একটা দেখো, আই want a bright red car। চলো, এই সেন্টেন্সে আমরা খুঁজে নেব ভার্বের সাবজেক্ট হিসেবে বসেছে না অবজেক্ট হিসেবে বসেছে। আই ওয়ান্ট, কি চাই? কে চাই? আমি চাই। প্রোনাউন ফ্রেজ হয় না, যাই হোক, এটা আমাদের আলোচ্য নয়। আমি কি চাই? একটি উজ্জ্বল লাল গাড়ি, এ ব্রাইট রেড কার। প্রথম কথা, ভার্বের অবজেক্ট হিসেবে বসেছে। এইবার আমরা দেখব যে এটা কিভাবে নাউন ফ্রেজ। ফ্রেজ তো বটেই, এক, দুই, তিন, চার, তাহলে ফ্রেজ তো বটেই, এটা তো বোঝা গেল। নাউন ফ্রেজ কেন? না, এর যে হেড ওয়ার্ড, টপ মোস্ট ওয়ার্ড হচ্ছে কার, সেটা হলো নাউন। ফ্রেজ কেন? এক, দুই, তিনটে ওয়ার্ড, আর এই একটা চারটে ওয়ার্ড। যাই হোক, এই কারকে দেখো, এই হেড ওয়ার্ডকে পরপর এর সম্বন্ধে ইনফরমেশন দিচ্ছে কারা? রেড। এবং সেই রেডটা কেমন? উজ্জ্বল। আরও বলছে একটা চাই, দুটো, তিনটে, পাঁচটা আমার চাই না। তাহলে হেড ওয়ার্ড নাউন, তার সম্বন্ধে আরও ইনফরমেশন দিচ্ছে, আরও ওয়ার্ডগুলো যোগ হচ্ছে, যোগ হয়ে একটা ফ্রেজ তৈরি হলো, নাউন ফ্রেজ। চলো, আরও বেশ কিছু সেন্টেন্স আমরা লিখব এবং নাউন ফ্রেজকে আরও ভালোভাবে আমরা বোঝার চেষ্টা করব। তাহলে আমরা কি শিখলাম? না, নাউন ফ্রেজ সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে বসে, অবজেক্ট হিসেবে বসে। আর নাউন ফ্রেজ যেহেতু, হেড ওয়ার্ডটা অবশ্যই নাউন, এবং যেহেতু ফ্রেজ, শুধু একটা নাউন হলে তো হবে না, একটা ওয়ার্ড হলে হবে না, শুধু তো একটা ওয়ার্ড হলে তো হবে না, সেই নাউনকে আরও ওয়ার্ড দিতে হবে, তবেই তো সে ফ্রেজ হবে, তাই না? সেই জন্য দেখো, তার সঙ্গে আরও দুটো, তিনটে ওয়ার্ড আমরা যুক্ত করে দিলাম। দেখো, watching movies all day. Watching movies all day is not an easy task. ওয়াচিং মুভিজ অল ডে ইজ নট অ্যান ইজি টাস্ক। আমরা কি বলেছিলাম? যে নাউন ফ্রেজ
সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে থাকে। ওয়াচিং মুভিজ অল ডেজ ইজ নট অ্যান ইজি টাস্ক। কোনটা ইজি টাস্ক নয়? কি না, ওয়াচিং মুভিজ অল ডে, এটা সাবজেক্ট এখানে। তাহলে এটা নাউন ফ্রেজ। ফ্রেজ কেন? একটা, দুটো, তিনটে, চারটে ওয়ার্ড রয়েছে, দুই বা ততোধিক অনেকগুলো ওয়ার্ডের সমন্বয়, এবং যার মধ্যে একটা মোটামুটি সেন্স রয়েছে, অর্থ রয়েছে। সেন্স তো এখানে রয়েছে, সারাদিন ধরে সিনেমা দেখা, মোটামুটি একটা অর্থ, কমপ্লিট সেন্স আসছে না কিন্তু একটা অর্থ আসছে, সেই জন্য এটা ফ্রেজ। নাউন ফ্রেজ কেন? প্রথম কথা সাবজেক্ট হিসেবে বসেছে, আর এর যে হেড ওয়ার্ড সেটা দেখো মুভি, নাউন। এবার এই হেড ওয়ার্ডকে এর সঙ্গে আস্তে আস্তে আরও ওয়ার্ড আমরা জুড়বো এবং সেই ওয়ার্ডগুলো একে ইনফর্ম করবে, একে কোয়ালিফাই করবে, এর সম্বন্ধে আরও কিছু ইনফরমেশন দেবে। মুভিজ, মুভিজের ব্যাপারটা কি বলছে? দেখা। কত সময় ধরে দেখা? সারাটা দিন ধরে দেখা। তাহলে হেড ওয়ার্ড হলো এখানে নাউন, এবং সেই নাউনকে ইনফর্ম করেছে, তার সম্বন্ধে আরও তথ্য দিয়েছে, ওয়াচিং দিয়েছে, সারাটা দিন, অল ডে, এরা এর সম্বন্ধে আরও তথ্য দিয়েছে, দিয়ে একে একটা মোটামুটি একটা সেন্স দিয়েছে, একটা মোটামুটি একটা অর্থ দিয়েছে, সেই জন্য এটা ফ্রেজ। এবং এটা কি ফ্রেজ? না নাউন ফ্রেজ। চলো দেখি, আরও লিখি, আমরা আরও ভালো করে বোঝার চেষ্টা করি। হি এনজয়েড reading this novel. He enjoyed reading this novel. তুমি একটা হাতে একটা নভেল নিয়ে আরেকজনকে বলছো যে সে এই নভেলটাকে, পড়াটাকে উপভোগ করেছিল। কে উপভোগ করেছিল? সে, হি। প্রোনাউন ফ্রেজ হয় না, এটা আমাদের আলোচ্য নয়। তো চলো আমরা এখানে দেখি কি এনজয় করেছিল, না রিডিং দিস নভেল, এই নভেলটাকে, পড়াটাকে সে এনজয় করেছিল। তাহলে কি দিয়ে প্রশ্ন করে উত্তর পাচ্ছি, কাকে দিয়ে প্রশ্ন করে যদি উত্তর পাই, সেটা অবশ্যই অবজেক্ট। এখানে কি দিয়ে প্রশ্ন করে উত্তর পেলাম? তাহলে রিডিং দিস নভেল, এটা হলো অবজেক্ট। আর আমরা বলেছি সাবজেক্ট অথবা অবজেক্ট হলে সেক্ষেত্রে আমরা নাউন ফ্রেজের দিকে তার প্রবণতাটাকে লক্ষ্য করব, এবং সেক্ষেত্রে আমরা নাউন ফ্রেজই করতে করব। এইবার এখানে এটা ফ্রেজ কেন? একটা, দুটো, তিনটি ওয়ার্ডের সমন্বয় এবং এর একটা সেন্স রয়েছে। এবার এটা নাউন ফ্রেজ, অবজেক্ট একটা ক্রাইটেরিয়াকে পূর্ণ করেছে। এবার দেখো এখানে হেড ওয়ার্ডকে নভেল, এ হলো হেড ওয়ার্ড, নাউন। এবার এতে আরও ইনফরমেশন দেওয়া হচ্ছে। কোন নভেলটা? না এই নভেলটা হাতে দেখে বলছি, এবং এই নভেলটাকে আরও বলছি, এর পড়ার ব্যাপারটাকে আমরা ফোর্স দিচ্ছি। তাহলে এখানে মেন ফোর্স নাউন, এবং তার সম্বন্ধে অ্যাড করছে রিডিং আর দিস, সেই জন্য এটা নাউন ফ্রেজ। টু উইন ফার্স্ট প্রাইজ, to win first prize is not an easy task. এটাও আগের বারের মতোই, টু উইন ফার্স্ট প্রাইজ, এটা কি সেন্টেন্সের সাবজেক্ট এবং এটা নাউনের মতো অ্যাক্ট করছে, এবং এর হেড ওয়ার্ড নাউন এবং তার সম্বন্ধে অন্যান্য ওয়ার্ডগুলো ইনফর্ম করেছে, তাই এটা নাউন ফ্রেজ। এই সেন্টেন্সে এটা নাউনের মতো, নাউন হিসেবে অ্যাক্ট করছে। এরপরে আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজ নিয়ে আলোচনা করব। অ্যাডজেক্টিভ ফ্রেজ কাকে বলে? না সেই সমস্ত শব্দের সমন্বয়, যে শব্দের সমন্বয়গুলো, যে শব্দের সমষ্টি কি করে, না সেন্টেন্সের মধ্যে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, অ্যাডজেক্টিভের মতো ব্যবহার করে। চলো আমরা কয়েকটা সেন্টেন্স লিখি, সেখান থেকে আমরা বুঝে যাব। হি লিভস ইন এ হাউস মেড of
স্টোন। হি লিভস ইন এ হাউস মেড অফ স্টোন। অ্যাডজেক্টিভ কি করে না, নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, কোয়ালিটি এইগুলোকে বুঝিয়ে দেয়, তাই না? তো আমরাও দেখব যে সেন্টেন্সের মধ্যে সেই ফ্রেজটা নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা কি বোঝাচ্ছে। যদি বোঝায় তাহলে আমরা তাকে বলবো যে অ্যাডজেক্টিভের মতো ব্যবহার হয়েছে, একে অ্যাডজেক্টিভ ফ্রেজ লিখে দাও। যেমন দেখো, হি লিভস ইন এ হাউস মেড অফ স্টোন। সে একটি বাড়িতে থাকে যেটা স্টোন, পাথর দ্বারা নির্মিত। তাহলে এখানে নাউনকে খুঁজো আগে, হাউস। হাউসকে কোয়ালিফাই করছে কে? মেড অফ স্টোন। বাড়িটা কিসের তৈরি? না স্টোনের তৈরি। বাড়িটা কি? না স্টোন হাউস। তাহলে হাউস এই নাউনকে কোয়ালিফাই করছে এই তিনটি শব্দের সমন্বয়। আমরা যদি মেড অফ স্টোনকে ছোট্ট করে এক জায়গায় নিই, স্টোন, হি লিভস ইন এ স্টোন হাউস, তাহলে এই যে হাউস নাউন, একে কোয়ালিফাই করলো কে? মেড অফ স্টোন। তাহলে এটা হলো অ্যাডজেক্টিভ ফ্রেজ। কেন অ্যাডজেক্টিভ ফ্রেজ? যেহেতু এই সেন্টেন্সে মেড অফ স্টোন নাউনকে কোয়ালিফাই করলো। এই সেন্টেন্সে মেড অফ স্টোন অ্যাডজেক্টিভের মতো ব্যবহৃত হয়েছে, অ্যাডজেক্টিভ ফ্রেজ। আবার চলো আরো একটা লিখি, হি ইজ আ ম্যান of great talent. He is a man of great talent. অ্যাডজেক্টিভ ফ্রেজ খোঁজা ভীষণই সহজ। নাউন খুঁজবে এবং সেই নাউনকে খুঁজে নিয়ে দেখবে তার আশেপাশে কোনো শব্দের সমন্বয় তাকে কি কোয়ালিফাই করছে। যদি করে থাকে অ্যাডজেক্টিভ ফ্রেজ সেখান থেকে তোমরা পেয়ে যাবে, খুঁজে নেবে, কোনো অসুবিধা হবে না। হি ইজ এ ম্যান অফ গ্রেট ট্যালেন্ট। ম্যানটা কি? নাউন। অফ গ্রেট ট্যালেন্ট, মানুষটার মধ্যে কি রয়েছে? ট্যালেন্ট রয়েছে, গ্রেট ট্যালেন্ট রয়েছে, ট্যালেন্টেড মানুষটা ভীষণভাবে। তাহলে তার কোয়ালিটিকে বোঝাচ্ছে, কোয়ালিটিকে বোঝাচ্ছে। তাহলে 1, 2, 3 এই তিনটি ওয়ার্ডের সমন্বয় এই সেন্টেন্সে অ্যাডজেক্টিভ হিসেবে ডাজ দ্য ওয়ার্ক অফ অ্যান অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ হিসেবে বসেছে এখানে, সেই জন্য এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। অ্যাডজেক্টিভ ফ্রেজ যেহেতু ম্যান এই নাউনকে কোয়ালিফাই করছে। Macbeth carried a dagger stained with blood. Macbeth carried a dagger stained with blood. Macbeth একটা বড় ছোরা তার হাতে ছিল, নিয়ে যাচ্ছিলেন, যে ছোরাটা রক্ত রঞ্জিত, stained with blood, রক্ত দ্বারা রঞ্জিত, রক্তের দাগ লেগে রয়েছে সেই ড্যাগারে। এখানে নাউন কে? ড্যাগার। একে কোয়ালিফাই করছে, এর দোষ, গুণ, অবস্থা একে ডেসক্রাইব করছে কোন শব্দগুলির সমন্বয়? স্টেইনড উইথ ব্লাড। স্টেইনড উইথ ব্লাড, একটা, দুটো, তিনটে, তার মানে কি এটা ফ্রেজ। কোন ফ্রেজ? না অ্যাডজেক্টিভ ফ্রেজ। কেন অ্যাডজেক্টিভ ফ্রেজ? যেহেতু ড্যাগার এই নাউনকে কোয়ালিফাই করছে, সেই জন্য এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। এবার আমরা অ্যাডভার্ব ফ্রেজ নিয়ে আলোচনা করব। অ্যাডভার্ব ফ্রেজ কাকে বলে? না অ্যাডভার্ব ফ্রেজ হলো সেই শব্দগুলোর সমষ্টি, সমন্বয়, যেটা সেন্টেন্সের মধ্যে অ্যাডভার্বের মতো অ্যাক্ট করবে
অ্যাডভার্বের মতো অ্যাডভার্ব হিসেবেই সে রোলটাকে প্লে করবে। এটাকে আমরা কিভাবে চিনে নেব, কিভাবে বুঝে নেব? তো চলো আমরা সেন্টেন্স লিখি আগে। দ্য কার মুভস at a great speed. The car moves at a great speed. At a great speed হলো এখানে অ্যাডভার্ব ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। কেন, কিভাবে ধরবো? দ্য কার মুভস, এখানে ভার্বকে খুঁজে বের করবে। খুঁজে বের করে তাকে হাউ দিয়ে প্রশ্ন করো, হোয়েন দিয়ে প্রশ্ন করো, হোয়ার দিয়ে প্রশ্ন করো, অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস। দ্য কার মুভস, হাউ, কিভাবে সে মুভ করছে? উত্তর কি আসছে? অ্যাট এ গ্রেট স্পিড। তাহলে ভার্বকে খুঁজে নাও, ভার্বকে খুঁজে তাকে কিভাবে, হাউ দিয়ে প্রশ্ন করো। কখন, টাইমটাকে জানার চেষ্টা করো, অ্যাডভার্ব অফ টাইমকে জানার চেষ্টা করো। হোয়ার, অ্যাডভার্ব অফ প্লেসকে জানার চেষ্টা করো। তাহলে ভার্ব নাও, নিয়ে তাকে প্রশ্ন করো। কিভাবে দিয়ে প্রশ্ন করো, কখন দিয়ে প্রশ্ন করো, কোথায় দিয়ে প্রশ্ন করো। যে উত্তরটা পাবে সেটাই হলো অ্যাডভার্ব ফ্রেজ। দ্য কার মুভস, কিভাবে? অ্যাট এ গ্রেট স্পিড। উত্তর পেলে, প্রচণ্ড স্পিডে সে মুভ করছে গাড়িটা। তাহলে এটা হলো অ্যাডভার্ব ফ্রেজ। ভার্বকে কোয়ালিফাই করলো এই ফ্রেজটা। তাহলে 1 2 3 4 চারটে ওয়ার্ডের সমন্বয়ে ফ্রেজ তো অবশ্যই অ্যাডভার্বিয়াল ফ্রেজ। কেন? যেহেতু ভার্ব সম্বন্ধে ইনফরমেশন দিল, ভার্ব সম্বন্ধে ইনফরমেশন অ্যাড করলো, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আবার দেখো, your homework with great care. Do your homework with great care. তোমার যে বাড়ির কাজ সেটাকে খুব যত্ন নিয়ে করো। প্রশ্ন করো, কেমনভাবে করবে, কেমনভাবে তোমার হোমওয়ার্ক করবে। ভার্বকে প্রশ্ন করো, কেমনভাবে করবে। উত্তর কি আসছে? উইথ গ্রেট কেয়ার। তাহলে ভার্বকে কোয়ালিফাই করছে, ভার্বকে ইনফরমেশন দিচ্ছে, সেই জন্য এটা অ্যাডভার্ব ফ্রেজ। উইথ গ্রেট কেয়ার, হাউ দিয়ে প্রশ্ন করো। উইথ গ্রেট কেয়ার, এটাও অ্যাডভার্বিয়াল ফ্রেজ। হাউ দিয়ে প্রশ্ন করো। At that moment, the king arrived. At that moment the king arrived. সেই মুহূর্তে মহারাজ, দ্য এম্পেরর অ্যারাইভড। তাহলে ভার্বকে পৌঁছেছিলেন। এই ভার্বকে প্রশ্ন করো, হোয়েন, কখন, কখন পৌঁছেছিলেন। উত্তর কি আসছে? অ্যাট দ্যাট মোমেন্ট। ভার্বকে প্রশ্ন করো, অ্যারাইভড, কোন সময়, কোন সময়ে পৌঁছেছিলেন, হোয়েন। উত্তর আসছে অ্যাট দ্যাট মোমেন্ট। তাহলে ভার্ব সম্বন্ধে ইনফরমেশন অ্যাড করলো, অ্যাডভার্ব, অ্যাডভার্ব ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ এটা। ইউ ক্যান ফাইন্ড ইট ইন এনি প্লেস। ইউ ক্যান ফাইন্ড ইট এনি প্লেস। ভার্বকে, মেন ভার্ব ফাইন্ড। তুমি এটাকে যে কোনো স্থানে খুঁজে পাবে। খুঁজে পাওয়া, একে প্রশ্ন করো, কোথায় খুঁজে পাবে, হোয়ার। ভার্বকে প্রশ্ন করো, উত্তর কি আসছে?
ইন এনি প্লেস, ভার্বকে হোয়ার দিয়ে প্রশ্ন করলেই উত্তর পাওয়া যাচ্ছে ইন এনি প্লেস। তাহলে ভার্ব সম্বন্ধে ইনফরমেশন অ্যাড করলো, ভার্বকে কোয়ালিফাই করলো, সেই জন্য এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ফ্রেজ তো বটেই, আর কোন ফ্রেজ না অ্যাডভার্বিয়াল ফ্রেজ। কেন না এটা অ্যাডভার্বের মতো এই সেন্টেন্সে কাজ করছে, অ্যাডভার্ব হিসেবে বসে। ফ্রেজ ইন অ্যাপোজিশন, ফ্রেজ অ্যাপোজিশনে থাকবে, ফ্রেজ পাশে থাকবে। কার পাশে থাকবে না নাউনের পাশে থাকবে। নাউনের পাশে থেকে কি করবে না বুঝিয়ে দেবে নাউন এবং সেই ফ্রেজের যে অর্থ সেটা সেম ব্যক্তি, সেম পার্সন বা সেম থিংকে বোঝাচ্ছে। সেন্টেন্স লেখো তাহলে বুঝতে পারবে। ম্যারাডোনা the greatest of all time. Maradona, the greatest of all time, is no more. এই সেন্টেন্সে দ্য গ্রেটেস্ট অফ অল টাইম এটা হলো একটা ফ্রেজ। এ কার অ্যাপোজিশনে রয়েছে, কার পাশে রয়েছে? মারাদোনা, নাউন। এবং এই নাউন মারাদোনা এবং দ্য গ্রেটেস্ট অফ অল টাইম একই পার্সনকে সাজেস্ট করছে। এই যে ফ্রেজটা এ নাউনের অ্যাপোজিশনে রয়েছে বলে একে বলা হচ্ছে ফ্রেজ ইন অ্যাপোজিশন। ইকবাল, এ গ্রেট পাঞ্জাবি পোয়েট রোট লিখেছিলেন মেনি পোয়েমস। ইকবাল এ গ্রেট পাঞ্জাবি পোয়েট, এটা হচ্ছে ফ্রেজ ইন অ্যাপোজিশন। কার অ্যাপোজিশনে রয়েছে, কার পাশে রয়েছে? ইকবালের পাশে রয়েছে, নাউন। এ গ্রেট পাঞ্জাবি পোয়েট এটা হলো ফ্রেজ ইন অ্যাপোজিশন। এরপরে প্রিপোজিশনাল ফ্রেজ দেখো, ইন স্পাইট of his poverty, he never cheated anyone বা anybody। এখানে ইন স্পাইট অফ এটা হলো প্রিপোজিশনাল ফ্রেজ। তাহলে স্যার অ্যাডভার্ব ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, এখানেও তো প্রিপোজিশন থাকে, প্রিপোজিশন দিয়ে অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অ্যাডভার্ব ফ্রেজ শুরু হতে পারে। সেক্ষেত্রে সেখানে আমরা কেন প্রিপোজিশনাল ফ্রেজ বলছি না? কারণ সেক্ষেত্রে সেই স্থানে অ্যাডভার্বিয়াল ফ্রেজের ক্ষেত্রে অ্যাডভার্বের ফোর্সটা বিদ্যমান, সেখানে সেটা সেই সেন্টেন্সে অ্যাডভার্বের মতো অ্যাক্ট করছে। অ্যাডজেক্টিভ ফ্রেজের ক্ষেত্রে ওই একই কথা প্রযোজ্য, অ্যাডজেক্টিভের ফোর্স সেখানে বিদ্যমান, আর এখানে পিওরলি প্রিপোজিশনের ফোর্স রয়েছে, সেই জন্য এখানে এটা প্রিপোজিশনাল ফ্রেজ। বিসাইডস মেকিং a promise, he kept it। এখানে বিসাইডস মেকিং এটা হলো প্রিপোজিশনাল ফ্রেজ, এবং এখানে প্রিপোজিশনের ফোর্স আপার হ্যান্ড নিয়েছে, প্রিপোজিশনের ফোর্স এখানে বিদ্যমান। এরপরে আমরা পার্টিসিপিয়াল ফ্রেজ নিয়ে আলোচনা করব। পার্টিসিপিয়াল ফ্রেজের ক্ষেত্রে প্রেজেন্ট পার্টিসিপল যোগ করে প্রেজেন্ট পার্টিসিপলকে
কেন্দ্রে রেখে পার্টিসিপিয়াল ফ্রেজ গঠিত হবে। পাস্ট পার্টিসিপলকে সঙ্গে নিয়ে পাস্ট পার্টিসিপলকে কেন্দ্রে রেখে কেন্দ্রবিন্দুতে রেখে পার্টিসিপিয়াল ফ্রেজ গঠিত হবে। আবার পারফেক্ট পার্টিসিপল সহযোগে পার্টিসিপিয়াল ফ্রেজ গঠিত হবে। প্রেজেন্ট পার্টিসিপল থাকবে, পাস্ট পার্টিসিপল থাকবে, পারফেক্ট পার্টিসিপল থাকবে, সেই জন্য তাদের নাম হলো পার্টিসিপিয়াল ফ্রেজ। যেমন দেখো, প্রেজেন্ট পার্টিসিপলকে রেখে প্রেজেন্ট পার্টিসিপল যোগ করে আমরা হিয়ারিং দ্য নয়েজ পার্টিসিপিয়াল ফ্রেজ গঠন করছি। হিয়ারিং দ্য নয়েজ প্রেজেন্ট পার্টিসিপল যোগ করে করলাম। দ্য police rushed to the spot. ভার্বের প্রেজেন্ট ফর্ম তার সঙ্গে আইএনজি যুক্ত হয়েছে। পাস্ট পার্টিসিপলকে নিয়ে আমরা পার্টিসিপিয়াল ফ্রেজ গঠন করছি। ডিসিভড বাই হিজ ফ্রেন্ডস, deceived by his friends, he lost all hope in. বন্ধুদের দ্বারা প্রতারিত হয়ে সে জীবনে সমস্ত আশা আকাঙ্ক্ষাকে হারিয়েছিল, ত্যাগ করেছিল। পাস্ট পার্টিসিপল যোগ করে আমরা এই পার্টিসিপিয়াল ফ্রেজটাকে গঠন করলাম। এবার পারফেক্ট পার্টিসিপল যোগ করে করব, হ্যাভিং থাকবে সেখানে, তাই না? হ্যাভিং রেস্টেড এ হোয়াইল, পারফেক্ট পার্টিসিপলকে নিলাম, নিয়ে এই ফ্রেজটাকে গঠন করলাম, সেই জন্য এর নাম হচ্ছে পার্টিসিপিয়াল ফ্রেজ। হ্যাভিং রেস্টেড আ হোয়াইল দে started their work again. তাহলে পার্টিসিপিয়াল ফ্রেজ নিয়ে আমরা আলোচনা করলাম। প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল, এদেরকে কেন্দ্রবিন্দুতে রেখে যে ফ্রেজগুলো গঠিত হচ্ছে তাদেরকে আমরা কি বলছি না, পার্টিসিপিয়াল ফ্রেজ বলছি। এরপরে অ্যাবসোলিউট ফ্রেজ নিয়ে আমরা আলোচনা করব। যেমন দেখো, ইট বিইং a holiday, it being a holiday, we went out for a picnic. It being a holiday, we went out for a picnic. এখানে ইট বিইং এ হলিডে, এটা অ্যাবসোলিউট ফ্রেজ, দুটো সাবজেক্ট আলাদা এবং যে মেন পার্ট তার অর্থকে সুনির্দিষ্ট করেছে। সুনির্দিষ্ট করলেও এর মধ্যে ফাইনাইট ভার্ব নেই, তাই এটা অ্যাবসোলিউট ফ্রেজ। আবার যদি লেখো, দ্য সান হ্যাভিং রাইজেন, উই ওয়েন্ট আউট ফর এ পিকনিক। এই যে নমিনেটিভ অ্যাবসোলিউট, দুটো সাবজেক্ট রয়েছে এবং মেন পার্টের অর্থকে সুনির্দিষ্ট করেছে, কিন্তু একই কথা, এখানে কোনো ফাইনাইট ভার্ব নেই। এটা অ্যাবসোলিউট ফ্রেজের উদাহরণ। প্যারেনথেটিক্যাল ফ্রেজ, হি ইজ আফটার অল এ রিচ
পার্সন। এখানে আফটার অল হলো প্যারেনথেটিক্যাল ফ্রেজ। কেন না, বাক্যের গঠনগত দিক দিয়ে, স্ট্রাকচারের দিক দিয়ে অন্যান্যদের সঙ্গে এর সম্পর্ক নেই, তাই এটিকে আমরা প্যারেনথেটিক্যাল ফ্রেজ বলে থাকি।